দেখছেন এটা নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা আমাদের এই আয়োজনে কথা বলে থাকি একজন অতিথির সঙ্গে। আপনারা জানেন যে ঢাকাতে বেশ কয়েকদিন ধরে বায়ু দূষণের মাত্রা বেশ বেড়েছে, এবং বায়ু দূষণের মাত্রার কথা যদি আমরা বলি সেক্ষেত্রে 12 ভাগ বিশ্বের 126টি শহরের মধ্যে ঢাকা শীর্ষে রয়েছে, এবং বায়ুমান 300 পার হলে দুর্যোগপূর্ণ বলা হয়। ঢাকার 305 ছিল পৃথিবীর যে কোনো নগরীর চেয়ে বেশি বলে বিভিন্ন গবেষণা ইতিমধ্যেই তা প্রকাশ পেয়েছে। গত 8 বছরে ঢাকায় দূষণের মাত্রা বেড়েছে 12 ভাগ বেশি। এ নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঔষধবিদ্যা বিশেষজ্ঞ মেজর ডাক্তার খসরুল সামাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। জি, ধন্যবাদ। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে আসলে বায়ু দূষণের মাত্রার কথা বলছিলাম। এই যে স্কোরটা, সেটা কিসের ভিত্তিতে আসলে মানদণ্ড তৈরি হয়? জি, আপনি যথাযথ বলেছেন, বিকজ এগুলো টেকনিক্যাল টার্মিনোলজি। আমাদের সাধারণ দর্শকরা খুব সহজ করে যেন বুঝতে পারে এবং তাদেরও এই বিষয়টা সম্যক ধারণা থাকতে পারে, তার একটু চেষ্টা আমরা করে দেখি। আমরা কম বেশি জানি যে বায়ুর ভিতরে অতি ক্ষুদ্র ধূলিকণা থাকে, এটা 2.5, এটা পিএম বলা হয়। এখন এটা তো বাতাসে মিশে যায়, কতটুকু মেশে তার উপর নির্ভর করে ক্যাটাগরিটা করা হয়। যদি 0 থেকে 50 পর্যন্ত থাকে তাহলে এটা স্বাভাবিক, এটা আমাদের এইটুকু থ্রাশ আমাদের শরীর নিতে পারে। 50 থেকে 101 যদি হয় তাহলে হচ্ছে মাঝারি, এবং কি এটাও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ধরে নেই যে এটা জন্মই আমার আজন্ম প্রাপ্ত, তো 51 থেকে 101 হলো আমাদের কোনো দুঃখ ছিল না। তারপর 101 থেকে 151 যদি হয় তাহলে পারে নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর জন্য এটা অস্বাস্থ্যকর। তাহলে সঙ্গত প্রশ্ন আসে, নির্দিষ্ট জনগোষ্ঠী কারা? যারা আমাদের মা, দুদিন পরে গর্ভবতী এখন আছেন, উনি পরবর্তী মা হবেন, যিনি স্তন্যদান করেন, তার সাথে সাথে একটা শিশুরও জীবনের প্রশ্নটি আছে, যার আগের থেকে অ্যাজমা আছে, যার ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছেন, উচ্চ স্বাস্থ্য ঝুঁকি থাকেন, ওজন অনেক বেশি, ধূমপান করেন, মদ্যপান করেন, সিডেন্টারি লাইফ লিড করেন, কোথাও হাঁটা চলা সহজে করতে চান না, কিডনি গঠিত বা লিভারের বড় রকম জটিলতা আছে, তাহলে এই জনগোষ্ঠীর জন্য 151 পর্যন্ত তাদের জন্য অস্বাস্থ্যকর। আর 151 থেকে 200 পর্যন্ত সাধারণ সবার, আমার আপনার সবার জন্যই অস্বাস্থ্যকর। আর আপনি যেটা বলেছেন সেটা হলো 300 পর্যন্ত হলো ঝুঁকিপূর্ণ, থ্রেট, অ্যালার্ম। আপনার ডাটাতে যেটি আছে সেটি সত্য, তার সাথে আমি আর একটা ভয়ঙ্কর তথ্য দিতে চাই, সেটা হচ্ছে 420 পর্যন্ত অতি সম্প্রতি উঠে গেছে। প্রামাণিক দলিল হিসাবে বিগত 4 দিন আগে প্রথম আলোতে ছাপা হয়েছে। তো 420 সংখ্যাটা তো এমনি সবসময় নেতিবাচক, তো ওই সংখ্যাটা ওদের বুঝেছিল যে বাংলাদেশে তাকে আসতে হবেই, সেই জন্য এটি 420 পর্যন্ত উঠে গিয়েছিল। তাহলে পারে কত ভয়ঙ্কর আমরা কম বেশি একটি উপমা বলা খুবই অপ্রাসঙ্গিক হবে না। আমরা তো কম বেশি হিটলারের কথা শুনেছিলাম। হিটলার যে কাজটা করতেন সেটা তার ইহুদি বিদ্বেষ খুব বেশি ছিল, এটা আমরা কম বেশি সবাই জানি। তো ইহুদিদেরকে উনি ধরে নিয়ে আসতেন, ধরে নিয়ে এসে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দিতেন, বন্ধ করে দিতেন, ওটা গ্যাস চেম্বার বলে। এটা অনেক মুভি টুভি আমাদের দর্শকরা এই সুযোগ দেখেছে। তো গ্যাসের ভেতরে এই জিনিসগুলি ঢুকে দেওয়া হয়, তো গ্যাস চেম্বার তো অল্প কিছুক্ষণ থাকে, তাতে মৃত্যু ঘটে। তো একটা মানুষের লাইফ স্প্যান আমরা দাবি করছি যে 70 বা 72, তাহলে সে প্রথম দিন থেকেই এই 300 উপর থেকে সে নিচ্ছে, এবং নিতে 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 সে যদি 70 বছর পর্যন্ত বাঁচে, এটা অনেকটা মিরাকেল। আমরা তাহলে আসলে নিজেদেরকে বায়ু দূষণ প্রুফ করে ফেলেছি। আপনার কথায় যেটা আমরা বুঝতে পারছি, আসলে এখন এই সময় এসে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনার কি মনে হয় যে জরুরি অবস্থা জারি করার সময় এসেছে? জি, দেখেন, চিকিৎসকরা যা বলে অনেকে মনে করেন তারা শুধু ভয় দেখিয়ে দিল। একটু উদাহরণটা নিই, যখন কোভিড ছিল তখন প্রথমে মাস্ক পরা হয়েছে, মাস্ক পরবে এটা অতি উৎসাহ, এরকম কথাবার্তা আমাদেরকে বলা হয়েছে, আমরা কিছু বলি নাই। সামাজিক দূরত্ব, ওরা তো অসামাজিক চিন্তা করে, তো সামাজিক দূরত্ব কিসের জন্য? মানুষে মানুষে কখনো সামাজিক দূরত্ব তৈরি হয় নাকি? আচ্ছা, মানা গেল। সব শেষে এরকম হলো যে আমাদেরকে কারফিউ জারি করতে হয়েছে, কোয়ারেন্টাইন, নতুন শব্দ আমাদেরকে শিখতে হয়েছে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে এই সতর্কতা যদি প্রথমে নেওয়া যেত তাহলে তো বিশ্বই ওই কোভিডকালীন সময় যে সংকটের ভেতরে যাচ্ছে সেটা হয়তো এটা অনেকটাই সহনীয় মাত্রায় আনা সম্ভব হতো। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে আপনি বললেন যে জরুরি অবস্থা,
জরুরি অবস্থার ভেতরে তো আমাদের একটা নেগেটিভ সাইকোলজি কাজ করে। জরুরি অবস্থা মানে কি, এই বোধহয় সবাই সশস্ত্র অবস্থায় বোধহয় অবস্থান করলো। এটা তো আমরা ধুলার বিরুদ্ধে, বায়ুর বিরুদ্ধে, দূষিতর বিরুদ্ধে। তাহলে পারে এই আলোচনাটা হয়তো আমরা একটু পরে করব, যে এটা আসলে কেন এরকম হয়েছে। তার ভিতরে প্রচুর পরিমাণে গাড়ি চলে, গাড়ির যে ফিটনেসবিহীন গাড়ির, তার যে হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং ইত্যাদি গ্যাসের এগুলি এখানে চলে আসে। আমরা আরও পরবর্তী আলোচনাটা হবে। 10 কথার এক কথা যেটি আমরা প্রমাণিত হয়েছে, এই তথ্যগুলি এইটাই প্রকাশ করে যে প্রচুর পরিমাণ অনাকাঙ্ক্ষিত কিছু মাইক্রো থাকে, স্ট্রাকচার থাকে, যেটা লাংস এবং ওই প্যারেনকাইমার বা অন্যান্য ইয়েতে যায়। এখন তাকে তো যদি আমরা কিছুটা রিফ্র্যাক্টরি পিরিয়ড দিই, মানে কিছুটা যেন সে একটু শান্তি পায়, তাহলে সেটা 3 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 5 দিন হতে পারে। জরুরি করার জন্য একটা নিউমেরিক্যাল প্যারামিটার আছে। আমি তো আমার ইমোশনের কথা হয়তো বলেছি, ডাক্তার কথা, কিন্তু আমাকে তো ম্যাথমেটিক্যালি অথরিটিকে বলতে হবে যে না, এই মানদণ্ডে পৌঁছে গেছি, সুতরাং আমাদের জরুরি কথা বিবেচনা করা যেতে পারে। বলা হয়েছে যে সংখ্যাটা আপনি বলেছেন 300, পরপর 3 দিন 300 যদি 3 ঘন্টা করে থাকে, তাহলে পারে জরুরি এটা করার উদাহরণ আছে এবং এটা রিকমেন্ডেড। আমি আবারও বলছি, আজকে ধরা গেল আজকে 300 মাপা হয়েছে, আজকে 3 ঘন্টা অন্তত, বেশি হলে তো কথাই নাই। আগামীকালও মাপা হলো 300, সেটাও 3 ঘন্টা ধরা হলো, বেশি হলে তো কথাই নাই। আবার তারপরের দিন 300 এবং অন্তত 3 ঘন্টা, বেশি হলে তো কথাই নাই। তাহলে পারে এটা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে রিকমেন্ডেশন, তাতে জরুরি স্বাস্থ্য অবস্থার কথা ভাবা যেতে পারে। যদি নেওয়া হয় আমার না, এটা অলরেডি ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলেছে। তাহলে কি কি পদক্ষেপ আসলে নেওয়া যেতে এটা আপনি ভালো বলেছেন। এটা আমরা সহজ করে ভাবি। আমরা বলতে চাচ্ছি যে বেশি ধূলিকণা হয়েছে, তাহলে আমাকে ধূলিকণা কমাতে হবে। তাহলে ধূলিকণা কমানো বললেই তো আর ধূলিকণা কমবে না, ও তো আমার আন্ডার কমান্ডে চলে না। ধূলিকণা তো নিজস্ব গতিতে চলে। তাহলে ধূলিকণার যারা বাহক আছে, আমি বাহকগুলিকে যদি টাইম বিং কিছুদিন কমাই, তাহলে হয়তো আমাদের লাংসটা একটু মুক্তি পেল এবং প্রকারান্তরে আমার লাইফের এক্সপেক্টেন্সি, জীবনটা কিছুদিনের জন্য আরো বৃদ্ধি পেল এবং অসুখ বিসুখ কম হবে। এই আলোচনা আমরা পরে করব। তাহলে কি করা যায়, আমরা প্রায়োরিটাইজ করতে পারি যে ঢাকা শহরের প্রাইভেট গাড়ি, সাধারণ পরিবহন, গণপরিবহন এবং ইত্যাদি ইত্যাদি। তাতে ধরা যাক নিউমেরিক্যাল কোনোটা আছে 101, কোনোটা আছে 102। আমি একটা র্যান্ডাম কথা বলছি। তাহলে আজকে গণপরিবহন চলবে, কিন্তু প্রাইভেট কার যেটা অত প্রায়োরিটাইজ না, তারা আজকে 1 ডিজিট যারা, তারা আজকে চলবে না। কালকে যারা জোর, তারা চলবে। তাহলে পারে এটা কিন্তু তত লোকে সাপোর্ট দেয় না, মানে প্রাইভেট কার। সেটা ধনাঢ্য ব্যক্তি, একদিন হাঁটুক না, সে মূলধারা মানুষের কষ্টটা বুঝুক না। তাহলে পারে এভাবে যদি আমরা কিছুটা লোডটা কমাই, তাহলে পারে এটা হতে পারে। আমি স্কুলের যদি কখন বন্ধ কথা বলি, সবাই হই হই করে উঠবে, কিন্তু ওই যে বলেছি, শিশুদের জন্য কিন্তু করা হচ্ছে। আমি আপনার তো জীবনে একটা পর্যায়ে পার হয়ে আসছি, আমার সন্তানকে বাঁচানোটাই তো আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। তাহলে পারে স্কুলগুলি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা প্রায়োরিটাইজ করে দেখি যে এটা অন্তত 2 দিন করা যায় কিনা, এইভাবে প্রায়োরিটাইজ করতে পারি। এবং অফিসগুলির ভেতরে যেগুলো বিনোদন কেন্দ্রিক বা যেগুলি অপেক্ষাকৃত কম দরকারি, সেগুলোকে প্রায়োরিটাইজ করে যদি আমরা কম বন্ধ করি, তাহলে কম মানুষকে অফিসে আসতে হবে। এইভাবে আমরা নিজেরা টেবিলে বসে সামাজিকবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, প্রজ্ঞামান ব্যক্তিত্ব এবং বিভিন্ন সমাজের ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন প্রতিনিধিত্বমূলকভাবে একটা আলোচনা করে আমরা প্রায়োরিটাইজ করতে পারি যে এই 3 দিন বা 5 দিন আমরা এইগুলি বন্ধ রাখলে বাসাতে ধূলিকণা ঢাকাতে কমে যাবে। আমার মনে হয় তাতে দীর্ঘমেয়াদী আমাদের সন্তানদের জন্য এটা অনেক ভালো ফলই বয়ে নিয়ে আসবে। আসলে একটা নিয়মের মধ্যে চলে আসতে হবে আমাদের সবাইকে। এ নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে একটা ছোট বিরতির সময় হয়ে গেছে। দর্শক, কিছুক্ষণের মধ্যে ফিরছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা কথা বলছিলাম মাত্রা অতিরিক্ত দূষণে ঢাকা, এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ওষুধবিদ্যা বিশেষজ্ঞ মেজর ডাক্তার খোসরোজ সামাদ স্যার। আরও একবার আমন্ত্রণ জানাই। আমরা এর আগে বায়ু দূষণ নিয়ে যেহেতু কথা বলছি, একটু ঠান্ডার বিষয়ে যদি আসি, যে ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, আমরা রাজধানী ঢাকাতেও বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, এবং বাইরের যে জেলাগুলো সেখানেও আমরা দেখতে পাচ্ছি কুয়াশার প্রকোপ পড়ছে। এখানে কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধ যারা আছেন তারা বেশ একটা ঠান্ডা থেকে গরম থেকে ঠান্ডার জন্য একটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। এর পাশাপাশি হচ্ছে বায়ু দূষণ, সব মিলিয়ে আসলে কেমন স্বাস্থ্য ঝুঁকিতে আছে সবাই? জি, আপনি যথাযথই বলেছেন। একটা আঞ্চলিক একটা প্রবাদ আছে না, যে গোদের উপর বিষ পড়া। আমরা এমনিতেই তো স্বাস্থ্য ঝুঁকিতে ছিলাম, এত আলোচনা আমরা করেছি। তার ভেতরে বিষয়টা হয় কি, শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কমে যায়, তো শুকনো থাকে, ড্রপলেটসগুলি অন্য সময়ের তুলনায় সে এই যে সহজে চলাচল করতে পারে। এখন কি কি স্বাস্থ্য ঝুঁকি আমরা দুভাবে বলতে পারি। একটা হলো যে তাৎক্ষণিক, আর একটা হলো যেগুলি আগের থেকে ওনাদের অসুখ ছিল সেগুলি বেড়ে যায়। যেমন আমরা কি হতে পারে যে দৈনন্দিন জীবনে যে সর্দি কাশি, এগুলি তো বড় অসুখের পূর্বাভাস, এবং এটা আপাতভাবে কিছুই না, কিন্তু একটা সব ইরিটেট করে রাখে। তো আপনি সারাক্ষণ যদি কাশেন, আমি আপনাদের কথাই বলতে পারবো না এই গণমাধ্যমে। তাহলে সর্দি কাশি, সাইনোসাইটিস, রাইনোসাইনোসাইটিস এগুলি হয়। আর জটিল অসুখগুলি যেগুলি, সেগুলি হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং এমনকি লাং ক্যান্সার হওয়ারও ঝুঁকি থাকে। এবং লাং ক্যান্সারটা বলা হয় যে সমস্ত ওর্স ক্যান্সারের একটা, ক্যান্সারের ভেতরেও কিন্তু ক্যাটাগরি আছে। তো এটা সবচেয়ে খারাপদের একটা ক্যাটাগরি। তাতে কি হয় যে ক্যান্সারটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এবং এই সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাটি যেরকম, তাকে এটা অ্যাপ্রোচ করা অনেক কঠিন হয়, এবং এমনকি মৃত্যু হতে পারে। এছাড়া আপনি শুনে আরও বিস্মিত হবেন, সেটা হলো যে এটা ইরিটেট করে রাখে, মুড ডিস্টার্ব করে রাখে, এমনকি ডিপ্রেশনে চলে যেতে পারে, অ্যাটেনশন ডেফিসিট হয়। আমি বই পড়ছি, 3 পাতা পড়ার পর আমার সন্তান বই পড়ছে, তার মগজ আর ধরছে না। তাহলে এছাড়া যাদের আগে থেকে ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল, অ্যাজমাটা বেড়ে যাবে। যাদের লাংস ডিসঅর্ডার, যেটা আমরা বললাম সাইনোসাইটিস, রাইনোসাইনোসাইটিস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলি যাদের আগের থেকে তো আছে, তাই না, অনেক মানুষেরই আছে, এগুলি মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ওনাকে অনেক বেশি পরিমাণ ওষুধ খেতে হবে। ওষুধের তাহলে পার্শ্ব প্রতিক্রিয়াও তার হবে, বাড়তি অর্থ খরচ হবে, ব্যয় হবে, এবং ক্যান্সার যদি আগে থেকে থাকে তাকে নিয়ন্ত্রণে প্রায় বাইরেই চলে যাবে। কারণ আমি সব কিছুই করতে পারি, কিন্তু নিঃশ্বাসটা তো আমি 1 মিনিটের বেশি বন্ধ রাখতে পারবো না। এটা 24 ঘন্টার চলমান একটা প্রক্রিয়া। আচ্ছা, তো আমরা বুঝতে পারছি যে আসলে স্বাস্থ্য ঝুঁকিটা অনেক বেশি। আমরা যদি একটু দায় সংক্রান্ত ব্যাপারে আসি, যে যদি বলি এই যে বায়ু দূষণ দূর করা পরিবেশ মন্ত্রণালয় না স্বাস্থ্য মন্ত্রণালয়, কাদের দায়িত্ব? এবং সেই সাথে আরো একটা যোগ করতে চাই আমি, সরকারি যে সংস্থাগুলো আছে সেটা পরিবেশ দূষণে কমাতে কতটুকু ভূমিকা পালন করছে বলে আপনার মনে হয়? জি, আপনার প্রশ্ন দুটো অংশ। প্রথম অংশটা আমরা যাই, সেটা হচ্ছে যে আসলে এটা একটা কম্প্রিহেন্সিভ ফেনোমেনন, সামগ্রিক বিষয়ের একটা বিষয়। সেই জন্য আমরাই তো কাউকে ওই এককভাবে দোষী আমরা করে দায় মুক্তিটা হয়তো আমাদের হবে, কিন্তু সমস্যার সমাধান করাটা হয়তো মূল উপজীব্য। দেখেন, আমাদের পরিবেশে যে কথাগুলি বলেছে, যে বায়ু দূষণ, এই যে ইটের ভাটা, এগুলো আমরা বলেছি, তাহলে এটার জন্য পরিবেশ দায়ী বা পরিবেশ সংস্থা যারা আছেন। 2 হলো, দায়ী বলবো না, তাদের আপাতভাবে দৃশ্যমান একটা দায়ী বর্তায়। 2 হচ্ছে গাড়ি যদি বলা হয় তাহলে সেটা পরিবহন সেক্টর, তো তাহলে সেটা একটা দায়ী। তাহলে ইন্ডাস্ট্রিতে তো ইন্ডাস্ট্রি থাকে, যেমন ইটার ভাটার কথা বলা হচ্ছে, বা ইন্ডাস্ট্রি থেকে যেগুলি আসে, সমিল, অবকাঠামো, তাহলে পারে এইটি একটি কম্প্রিহেন্সিভলি অ্যাড্রেস করতে হবে। এবং এই যে স্বাস্থ্যের যে ডিসঅর্ডারগুলি হচ্ছে, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় আসে, তাহলে পারে এই পরিবেশ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপর এই ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়, এবং এছাড়া শুধুমাত্র মন্ত্রণালয় হবে না, এগুলি সমন্বিত করবার জন্য কিছু টেকনোক্র্যাট দরকার আছে। তাতে ডাক্তার লাগবে, তাতে ইঞ্জিনিয়ার লাগবে, নগরবিদ লাগবে, দূরদর্শী যারা চিন্তা করে, প্রজ্ঞাবান মানুষ আছে তাদের লাগবে, আর্কিটেক্টকে লাগবে, অ্যাম্বুলেন্স কোথাও যেতে পারে কি না এগুলি দেখার জন্য অনেক ধরনের একটা সামগ্রিক, যদি আমরা একটা অর্গানাইজেশন ক্ষেত্রটা আসলে অনেক বেশি, লিগ্যাল পার্ট দেখার জন্য লয়ার লাগবে, এটাকে সবকিছু মিলেই একটা আমাদেরকে বডি তৈরি করতে হবে। আমাদের প্রত্যাশা অনেক বেশি, আমরা স্নিগ্ধ মুগ্ধের রক্তের পর্দে এখানে এসেছি, তো এই সঙ্গত কারণে আমাদের অনেক প্রত্যাশা। আমাদের প্রত্যাশা যে যদি আমরা বৈষম্যমূলক চাই, আমাকে তো আগে বাঁচতে হবে,
তারপর না আমি কতটুকু পেলাম কতটুকু পেলাম অবশ্যই না। বায়ু দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু নানামুখী উদ্যোগ আমরা ইতোপূর্বে দেখতে পেয়েছি, সেগুলো কি তাহলে এখন এই পর্যায়ে এসে ব্যর্থ হয়ে গেছে, আপনার কি মনে হয়? জি, বিষয়টা ছিল তো আমরা তো এই সময়কালে আমাদেরকে একটা অস্থিরতার ভিতর দিয়ে গেছে। এখন যারা আছেন তারা ক্রমশ থিতু হচ্ছেন, নিজের কাজগুলি বুঝে নিচ্ছেন। আমরা দৃশ্যমান যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা পলিথিনের ব্যাগ, যেটা কখনোই নষ্ট হয় না, এই ধারণা আমাদের সবারই আছে। তো সেখানে পর কাজ করা হচ্ছে, কিন্তু আমি একটা বন্ধ করলে আমাকে তো বিকল্প একটা প্যারালালি দিতে হবে আমাকে, তাহলে পারে তার বিকল্প দিতে হবে। এবং যে কথাটা বলেছি কম্প্রিহেন্সিভ যে কাজটা করতে হবে, সেটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে স্পেসিফিক্যালি আমাদেরকে বলতে হবে যে সংস্কারের এত তারিখে দৃশ্যমানভাবে 3 মাস পরে আমরা এটা পাবো, 6 মাস পরে এটা পাবো, 9 মাস পরে এটা পাবো, বা নির্বাচনের যে কথিত যে ডেটটা বা যে ডেটটা বলা আছে তার আগে এতটা পাবো। তাহলে পরে আমাদের বুঝতে সুবিধাটা হবে যে কথা এবং কাজ যেন আমরা একই সাথে সামঞ্জস্য থাকে। হ্যাঁ, পরিবেশন বায়ু দূষণের ক্ষেত্রে আমরা যদি বলি যে ইট ভাটার প্রসঙ্গ অনেকাংশে চলে আসে, এবং অবকাঠামো উন্নয়নের সঙ্গে যারা জড়িত, যে শ্রমিকেরা জড়িত, তারা আসলে নিজের স্বাস্থ্য সুরক্ষা কিভাবে করবেন? জি, এখানে 2-3টা বিষয়। একটা হলো যে আমাদের বাড়ি বানাতেই হবে, শুধু ইট ভাটা তো আমি বন্ধ করতে পারবো না। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে ঢাকাটা খুব ঘন বসতিপূর্ণ এলাকা। জি, প্রকারান্তরে যদি অন্য কোনো জায়গা আমরা বেছে নিতে পারি, যেটা নিতে আমাদের হবেই, সেটাতে আমাদের এটা যেতে হবে, এক। আর দুই হচ্ছে পরিবেশ বান্ধব অনেক ইট ভাটা এখন সারা পৃথিবীতে চলে এসছে। তো আমাদের প্রযুক্তিকে আনতে হবে, সেই প্রযুক্তিকে। আমার মানুষের জীবনের চেয়ে কোনো কিছুই মূল্যবান না। তো সুতরাং ওই যেটাতে ধুলি বালু বা এই সমস্ত পরিবেশ দূষণ কম হয়, এরকম ইট ভাটাকে আমাদের তৈরি করে আনতে হবে দ্রুততম সময়ে। আর দুই, যাদের অলরেডি ক্ষতি হয়েছে কিছু কম বেশি, সেটিকে মাপতে হবে, এবং তার জন্য দরকার হলে চিকিৎসা ব্যবস্থা, এবং এইটার সাথে পরিপূরক পুষ্টি, খাদ্য এবং তার অর্থ দিয়েও তাকে যতটুকু আমরা কম্পেনসেট করতে পারি সেটুকু করার জন্য আমাদের সদিচ্ছা এবং তার প্রয়োগ থাকতে হবে। এই পর্যায়ে একটু জানতে চাই যে দূষণকারী ক্ষতিপূরণ বলে একটা কথা আছে, বাংলাদেশের আইনে আসলে এটা কতটুকু কার্যকর? জি, যথাযথ বলেছেন। এই আইনগুলি আমাদেরকে আরো হালনাগাদ করতে হবে। সবচেয়ে দুঃখের বিষয় যে আজ পর্যন্ত খুবই প্রায়োগিকভাবে যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার যে আমাদের স্বাস্থ্য নীতি, এটি আমরা পেয়েছি এরকম দাবি কখনো করা হয়নি। চিকিৎসকদের পক্ষ থেকেও করা হয়নি, আমরা যারা ইউজারের এন্ডে স্টেক হোল্ডার আছি আমরা, তারাও করা হয়নি। সুতরাং একটা যুগোপযোগী স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে, এটা একটু দীর্ঘমেয়াদী হয়ে গেল। আর দুই হচ্ছে যে শাস্তি কিন্তু আসলে আছে, কিন্তু বইয়ে থাকলে তো হবে না, শাস্তিটাকে প্রয়োগ করতে হবে। আমি একটা ছোট উদাহরণ টানতেই পারি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে এই টেবিলে বসে আমরা আগে কথা বলেছি। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছিল না, এখন বলা হয়েছে যে অ্যান্টিবায়োটিক যে দোকানদারকে বিক্রি করার কথা না, ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীতে সে যদি করে, তাহলে পরে তাকে 20,000 টাকা দণ্ড দিতে হবে। তার ইচ্ছা, সে তো ডাক্তার না, সে তো জানে না অ্যান্টিবায়োটিক কীভাবে খাবে, দিনে কয়দিন খাবে, তার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু সে একটা কাশি হলো, এটা খেয়ে ফেলেন 2 দিন দিয়ে দিচ্ছে, তো সেটা বড় অপরাধ করছে জীবনকে নিয়ে। তাহলে তার পানিশমেন্ট শুরু হয়ে গেছে, তাকে 20,000 টাকা জরিমানা হবে। এটা যখন সার্কুলেট হবে তখন অন্য ওষুধ বিক্রেতারা সাবধান হয়ে যাবে। ঠিক একইভাবে এই ইট ভাটা বা যারা এই স্বাস্থ্যের রুলের ভেতর দিয়ে যেভাবে তাদের করার কথা, সেটাকে যদি তারা ব্যত্যয় করে, তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় আনা সম্ভব হলেই আমার মনে হয়, বা আনা সম্ভব, এবং এটা প্র্যাকটিক্যালি যখন আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, আমার ধারণা তার পরপরই এটা আমরা আশানুরূপ একটা ফলাফল পাবো। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের নেপথ্যে যারা কলাকুশলী আছেন তাদের ধন্যবাদ। সর্বোপরি আমাদের দর্শক যারা একটা স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, আমরা সবাই আছি, তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দর্শক, আমরা পরিশেষেই বলতে চাই যে মাত্রা অতিরিক্ত দূষণে ঢাকা, যেটা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আসলে সমন্বিত উদ্যোগের ফলে আমাদের অতিথি যেমনটা বলছিলেন, মেজর ডাক্তার খসরু সামাদ আমাদেরকে বলছিলেন যে আসলে একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন, এবং আমরা এই পর্যায়ে এসে বলতে পারি যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আসলে কিন্তু নতুন নতুন সম্ভাবনাও আমাদের মাঝে উকি দিচ্ছে। আমরা দেখতে পাই যে সৈয়দা রেজানা হাসানকে, যিনি পরিবেশবিদ হিসেবে পরিচিত, তিনি কিন্তু এই মুহূর্তে পরিবেশ উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত আছেন, এবং সামনের দিনগুলোতে আমরা অবশ্যই তার কাছ থেকে আরও নতুন নতুন উদ্যোগ আমরা দেখতে পাবো, এবং অবশ্যই এর ফলাফলও আমরা দেখতে পাবো ভবিষ্যতে। এই আশা রেখেই আজকের হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো আয়োজনে নিশ্চয়ই আপনার সামনে আবারও হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন।